একজন। ইয়ামিন থমকে গেল। রাবেয়া হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রইল দুজন দুজনের দিকে, যেন অনেক বছর পর দেখা হয়েছে। মন ভরে দেখে নিচ্ছে একে অপরকে। আসফিয়া বেগম আসলেন। তুমি আসবে বলেও দরজার সামনে দাঁড়িয়েছিল। দুজনের ধ্যান ভাঙল। ইয়ামিন সালাম জানালো আন্টিকে। রাবেয়া মাথা নিচু করে দরজার সামনে থেকে সরে গেল। ইয়ামিন এগিয়ে গেল ভেতরে। উর্মি খাটে বসে আছে, তার পাশে রশিদ বসে আছে। রশিদের বাবা মা আর রমজান সাহেব কথা বলছেন। উনি ইয়ামিনকে দেখে খাট থেকে নামলো। ইয়ামিন শপিং ব্যাগগুলো রেখে দ্রুত পায়ে হেঁটে গেল উর্মির দিকে। উর্মি এদিক সেদিক দেখল, ভীষণ খুশি সে, আবার লজ্জাও পাচ্ছে খুব। ইয়ামিন এসে উর্মির গাল ধরে টেনে হাসি মুখে বলল, নাও, তোর বাচ্চামো ছেড়ে দেওয়ার সময় এসে পড়েছে। উর্মি শব্দ করে হাসল। ইয়ামিনের হাত ধরে খাটে বসিয়ে নিজেও বসল। বলুন তো কতদিন পর আসলেন আজ? ইয়ামিন ভাবতে লাগলো। উর্মির চোখ ছোট ছোট করে বলল, 13 দিন, মানে আর একদিন হলে 2 সপ্তাহ হয়ে যেত। কাজ ছিল বাবা। হ্যাঁ, কাজ তো আমার থেকে বেশি জরুরি। আচ্ছা আচ্ছা, সরি। এখন থেকে প্রতিদিন আসবো আমি। আর না আসলে? বললাম তো আসবো। হ্যাঁ, আপনি শুধু মুখে মুখেই বলেন। ইয়ামিন হেসে উর্মির মাথায় হাত রাখলো। রাবেয়া আসলো, তার হাতে একটি গ্লাস। ইয়ামিনের দিকে এগিয়ে দিয়ে বলল, শপিং করতে করতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, এখন শরবতটা খেয়ে নিন। ইয়ামিন এক নজর রাবেয়াকে দেখে উর্মির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে আমাকে শরবত খাইয়ে খাইয়ে মারবে। কিছু বললেন? আমি আমার বোনকে বলেছি, তোমাকে জানানোর প্রয়োজন মনে করছি না। আরে খেয়ে নিন। জানেন ও আসার পর থেকে কত কাজ করেছে? রাবেয়া আর কাজ? কেন, আমাকে দেখে কি অকর্মা মনে হয়? ইয়ামিন রাবেয়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে না সূচক মাথা নাড়ালো। রাবেয়া বিরক্ত হয়ে ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, খাবেন নাকি ফেলে দিব? বলেছি ফেলে দিতে। ইয়ামিন গ্লাস হাতে নিয়ে আবার বলল, গরিবরা খাবার পায় না আর সে ফেলে দেওয়ার কথা বলছে? বেয়াদব কোথাকার। রাবেয়ার মুখে হাসি ফুটে উঠল। অনেকদিন পর নিজেকে সম্পূর্ণ মনে হচ্ছে তার। ইয়ামিন শরবত পান করে রাবেয়ার দিকে এগিয়ে দিল গ্লাস। রাবেয়া গ্লাস নিয়ে চলে গেল। হাত ধরে হাঁটছে আর কথা বলছে। দুজনেই আজ ভীষণ খুশি, কিন্তু বুক ভরা দুঃখও আছে। আজ উর্মি এত বড় খুশির সংবাদ পেয়েছে, কিন্তু মা বাবা যমজ ভাই কেউ নেই পাশে। নিঃশব্দে কাঁদল সে। ইয়ামিন উর্মির গালে হাত রেখে বলল, তোমার পাশে সবাই আছে উর্মি। সবচেয়ে বড় কথা, তোমার পাশে এমন একজন মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে খুব সম্মান করে, তোমার সব বিপদে পাশে ছিল, আছে এবং থাকবে সেই মানুষটা। উর্মির মুখে হাসি ফুটে উঠল। ঘাড় ঘুরিয়ে রশিদের দিকে তাকালো সে। রশিদ আর রাবেয়া মিলে ডাইনিং টেবিলে প্লেট সাজাচ্ছে। উর্মি ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, আপনার পাশেও এমন একজন আছে ভাই, আপনার শুধু নিজেকে এবং তাকে একবার সুযোগ দিতে হবে। ইয়ামিন বুক মোচড় দিয়ে উঠল। ঠোক গিলে রাবেয়ার দিকে তাকালো। আজ অফিস যায়নি ইয়ামিন। রাতে দেরি করে বাসায় ফিরেছিল সে। বড় স্যারকে কল দিয়ে বলেছে আগামীকাল আসবে। বারান্দায় দাঁড়িয়ে আছে ইয়ামিন। রাবেয়ার দিয়ে সেই শালটা গায়ে পেঁচিয়ে রেখেছে। আজ ঠান্ডা বাতাস বইছে চারপাশে। রোদ নেই, চা ঠান্ডা হয়ে গিয়েছে বাতাসে। দেলোয়ার কাপ নিতে আসলো। এসে দেখে চা এখনো শেষ করেনি ইয়ামিন। চা তো ঠান্ডা হইয়া গেল, আবার বানাইয়া আমন? না, মন চাচ্ছে না গরম চা খেয়ে ভেতরটা গরম করতে। আমার শান্তি দরকার দেলোয়ার। এমন কোনো খাবার নেই এই দুনিয়ায় যেটা খেলে ভেতরটা খুব শান্তি পাবে। কি হয়েছে ইয়ামিন ভাই, হঠাৎ এমন আজগুবি কথা কইতাছেন যে? মনের শান্তির খোঁজে এত দূর এসেছি, কিন্তু আমার খোঁজ এখনো শেষ হয়নি মনে হচ্ছে। জান প্রাণ দিয়া ভালোবাসেন মনে হয়। মানে? পুরুষ মানুষ শান্তির খোঁজে বেড়ায়, এর মানে তো একটাই, কারোর ভালোবাসায় মগ্ন। এমন কিছু না, ছোটবেলা থেকে তার প্রতি মায়া কাজ করে আমার ভেতরে। আরে ভাই, যেটাই হোক, ওর থেকে দূর ভাগতেছেন তো নাকি? ইয়ামিন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দেলোয়ার বলল, তারে সারা থাকতে না পারলে দূর কেন যাইতাছেন? ঠিক এই প্রশ্ন আমি নিজেকে করি। আমি তার থেকে দূরে থাকতে চাই, কিন্তু কেন আমি জানি না। তাকে দেখার পর ছটফট করি, কিন্তু তার সামনে যেতে চাই না। তাকে দেখলে আমার মনে পড়ে আমার পরিবারের একজন সদস্যের কারণে
সে অনেক কষ্ট সহ্য করেছে, এখনো করছে। আপনার কি মনে হয় ও আপনারে চায়? তা তো জানি না। সে আগে বলতো আমাকে অনেক ঘৃণা করে, কারণ আমি সবসময় তার সাথে বাজে ব্যবহার করি। জানো দেলোয়ার, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি এমন হয়ে গিয়েছি, পারি না নিজেকে পরিবর্তন করতে। আমি বড় ছোট মানি না, মুখে যা আসে বলে দেই, পরে নিজেই নিজেকে গালাগাল করি যে কেন বলার আগে ভেবেচিন্তে বলি না। আমি আগের মতো হতে চাই, যে সবার সম্মান করত, সবাইকে ভালোবাসতে জানতো। জানো, যখন আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট দেয় আমি অনেক খুশি ছিলাম। বাসায় এসে আমার সব সুখ মাটি হয়ে গেল। আমার মা আমার রেজাল্টের দিনই দুনিয়া ছেড়ে চলে যান। সেদিন কান্না করিনি, বাবা ভাই বোনকে একা সামলিয়েছি, পড়াশোনা ছেড়ে দিয়েছি, 2 মাস লাগিয়ে পাগলের মতো কাজ খুঁজেছি। আমার মাসিক বেতন সর্বপ্রথম ছিল 6,000। নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিই, নিজেকে হারিয়ে ফেলি, একদম খিটখিটে মেজাজ হয়ে গিয়েছে আমার। এখন আমার মাসিক বেতন 30,000, নিজের বাড়ি গাড়ি সব আছে, অনেক টাকা আছে আমার, তবুও মনে শান্তি নেই। বাবা মা ভাই সব হারিয়ে ফেলেছি। আমার বোন গর্ভবতী, অনেক দিন পর মন ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি। এত দুঃখের মাঝে যেন কেউ এক মুঠো সুখ দিয়ে দিয়েছে আমার ভাগ্যে। তার বাসায় গিয়েছিলাম, সেখানে সেও ছিল। তাকে দেখে ইচ্ছে করছিল না ফিরে আসি, কিন্তু আসতে হলো। আপনি তো ভালোবাসায় পুরা পাগল হইয়া যাইবেন। তারে বইলা দেন মনের কথা, বললে কি হবে শুনি? সারা জীবন তারে পাশে পাইবেন, আপনার সব দুঃখ কষ্ট শেষ হইয়া যাইব। তুমি এত কিছু জানো ভালোবাসার সম্পর্কে? ও জানি, আমার ঘরে যে মহিলা আছে তারে আমি ভালোবাসা বিয়া করেছি। ও অন্যের কাপড় চোপড় সিলাইয়া সংসার চালায়। সারাদিনের ক্লান্তি দইয়া বাড়ি ফিরল, ওর চেহারা দেখলে অনেক শান্তি লাগে আমার। তোমার স্ত্রীকে দেখলে তোমার হার্টবিট বেড়ে যায় না? হার্টবিট আবার কি? মানে বুকের ভেতর ধুকপুক শব্দ হয় না? ও হয়তো। সেই ধুকপুকের শব্দ শুনলে বিরক্ত লাগে না তোমার? বিরক্ত লাগবো কে? এটা তো মধুর সুর মনে হয় আমার। আমার অসহ্য লাগে হৃদস্পন্দনের শব্দ। মনে হয় কেউ আমার বুক ছিদ্র করে দিচ্ছে, আমার কান ফেটে রক্ত ঝরে পড়বে এই শব্দ শুনে। তাকে দেখলে আমার হৃদস্পন্দন এত বেড়ে যায়, মনে হয় এখনই ভেতরে বিস্ফোরণ ঘটে আমি মরে যাব। তাই তাকে দেখলে আমার বিরক্ত লাগে। কথাগুলো বলেই ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। চোখের কোণায় পানি জমে গিয়েছে তার। দেলোয়ার বলল, জীবন বহুত ছোট ইয়ামিন ভাই, সবাই কিন্তু সুযোগ পায় না। আপনার কাছে সুযোগ আছে, মনে রাখেন। দেলোয়ার চায়ের কাপ নিয়ে চলে গেল। ইয়ামিন অপলকভাবে তাকিয়ে আছে আকাশের দিকে। বেশ কিছুদিন যাবৎ রাবেয়া অসুস্থ, রাতে ঘুমাতে পারে না। ঘুমালে মনে হয় কেউ গলা চেপে ধরছে। তাকিয়ে থাকে ফ্যানের দিকে। মাঝে মধ্যে তার মনে হয় এই জীবনটা না থাকলেই ভালো। না থাকবে জীবন, না থাকবে যন্ত্রণা। সোফায় পা তুলে বসে আছে রাবেয়া। বাবা কিছুক্ষণ আগে কাজে বেরিয়েছে, আর মা রান্নাঘরে কাজ করছে। সে এখন কি করবে? পড়াশোনাও করতে ইচ্ছা করে না তার। ভেতরটা খালি খালি মনে হয়। মনে হয় তার হৃদয়টাই আর নেই তার কাছে। নিজেকে অসম্পূর্ণ মনে হয়। রাবেয়া সোজা হয়ে বসলো। নিঃশ্বাস নিতে পারছে না সে। মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে তার। ভাবলো এসি বন্ধ করে দেওয়া যাক। এদিক সেদিক তাকালো, রিমোট পাচ্ছে না। সোফা ছেড়ে দাঁড়ালো, চারপাশ খুঁজছে কিন্তু পাচ্ছে না। রাবেয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। শরীর বেয়ে ঘাম ঝরছে। খুব কষ্টে মাকে ডাকলো সে। শব্দ খুব কম বলে মা অবধি পৌঁছায়নি। রাবেয়া ধীর পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। হঠাৎ চারপাশ ঘোলাটে লাগতে লাগলো। দাঁড়িয়ে পড়ল সে। চোখ চেপে বন্ধ করে আবার খুলল। না, এখনও ঘোলা লাগছে। মাথা ঘুরছে তার। খুব কষ্টে উঁচু স্বরে মাকে ডাকলো। হঠাৎ চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। পুরো শরীর ছেড়ে দিল রাবেয়া। মাটিতে লুটিয়ে পড়ল সে। বারান্দায় ছোট্ট একটা টেবিল এবং টুলের ব্যবস্থা করেছে ইয়ামিন। টুলে বসে টেবিলে খাবারের প্লেট রেখে আকাশে চোখ বুলাচ্ছে। ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে এবং কিচিরমিচির শব্দ করছে। প্লেটের খাবার যেমন ছিল তেমনই রাখা। পেটে ভীষণ ক্ষুধা তার, কিন্তু ইচ্ছে করছে না খেতে। হঠাৎ ঘর থেকে মোবাইল টোন বাজার শব্দ আসলো। ইয়ামিন উঠে গেল ঘরে। মোবাইল হাতে নিয়ে দেখে রমজান সাহেবের কল এসেছে। রিসিভ করলো সে।
আসসালামু আলাইকুম আঙ্কেল। অপর পাশ থেকে রমজান সাহেবের কান্না জড়িত কণ্ঠ ভেসে আসলো। মুখের ভেতর মোচড় দিয়ে উঠল ইয়ামিনের। উর্মিকে খাইয়ে দিচ্ছে রশিদ। আজ তার নাইট ডিউটি, তাই সারাদিন বাসায় থাকবে সে। উর্মি বলেছে বিশ্রাম করতে, কারণ সারা রাত জাগতে হবে তার। কিন্তু বাবা হওয়ার খুশি রশিদের ঘুম কেড়ে নিয়েছে। পেট ভরে যেতেই উর্মি বলল, অনেক হয়েছে, বেশি খেলে যা খেয়েছি সব বেরিয়ে যাবে। একজন ডাক্তার হিসাবে রশিদ জানে একজন গর্ভবতীর কতটুকু প্রোটিন প্রয়োজন। বেশি খেলে বমি হয়ে গেলে যতটুকু প্রোটিন ভেতরে গিয়েছে তাও বেরিয়ে যাবে। তাই রশিদ জোর করল না, প্লেট রেখে হাসি মুখে বলল, জো হুকুম, পানি খাও, আমি প্লেট রেখে আসছি। উর্মি মাথা নাড়ালো। রশিদ প্লেট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উর্মি লম্বা নিঃশ্বাস নিয়ে ফেলল। হঠাৎ হঠাৎ তার মোস্তাফার কথা মনে পড়ে যায়। এখনো হঠাৎ তার কথা মনে আসলো। মোস্তাফা সত্যিই তাকে ভালোবাসতো। ভাগ্যে ছিল না বলে এক হয়নি তারা। অতীতে ভালো খারাপ মিলেছিল, কিন্তু তার বর্তমানটা খুব সুন্দর। সে তার ভবিষ্যৎ ঠিক এমনই সুন্দর চায়। রশিদ আসলো ঘরে। তাকে দেখতেই মোস্তাফার স্মৃতি মুছে গেল মাথা থেকে। রশিদ এসে উর্মির পাশে বসল, একটা পেয়ালা এগিয়ে দিল। আপনি জানেন আমার বাদাম ভালো লাগে না। না, করতে পারবে না। এখন তোমার স্বামী না একজন ডাক্তার, তোমাকে অর্ডার দিচ্ছে খাওয়ার জন্য। উর্মি পেয়ালা হাতে নিল। এক নজর বাদামগুলো দেখে আবার রশিদের দিকে তাকালো। রশিদ ভ্রু নাচিয়ে ইশারায় তাকে খেতে বলল। না চাওয়া সত্ত্বেও উর্মি বাদাম খাওয়া শুরু করলো। রশিদ হেসে উর্মির মাথায় হাত রাখলো। মাই গুড ওয়াইফ। হঠাৎ রশিদের মোবাইল বেজে উঠল। উর্মিকে খেতে বলে সে মোবাইল নিতে গেল। হাতে নিয়ে দেখে ইয়ামিনের কল। রিসিভ করে কানে ধরল। কানে ধরতে ইয়ামিন ভীতু গলায় বলল, কোথায় তুই? হসপিটাল আসিসনি কেন আজ? রশিদ কপাল কুঁচকালো। উর্মিকে একবার দেখে মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, বাসায় আছি। সব ঠিক আছে তো? তাড়াতাড়ি হসপিটালে আয় প্লিজ। রাবেয়ার কিছু হয়ে গিয়েছে, নাক দিয়ে রক্ত ঝরছে তার। আমি তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি হসপিটালে আয়। রশিদ চমকে উঠল ইয়ামিনের কথা শুনে, কিন্তু উর্মিকে কিছু বলা যাবে না। এই অবস্থায় তাকে টেনশন দেওয়া ঠিক হবে না। রশিদ ইয়ামিনকে আসছি বলে কল কেটে দিল। মোবাইল পকেটে রেখে উর্মির দিকে হেঁটে আসলো। উর্মি মাথা তুলে রশিদকে দেখে বলল, এত চুপি চুপি কথা বলছেন কেন? গার্লফ্রেন্ড কল দিয়েছিল? আমার জীবনে তো একটাই গার্লফ্রেন্ড আছে, সেটা তুমি। আচ্ছা শোনো, আমি হসপিটাল যাচ্ছি, একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। আমি আম্মুকে বলে যাচ্ছি তোমার সাথে থাকতে। আমার চিন্তা করতে হবে না, আপনি যান। রশিদ উর্মির দুগালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, একটা মাত্র বউ আমার, তার জন্য চিন্তা না করে থাকি কিভাবে শুনি? হইছে হইছে, এখন তাড়াতাড়ি হসপিটালে যান, পেশেন্ট আরো অসুস্থ হয়ে পড়বে না হলে। রশিদ মুচকি হেসে মাথা নাড়ালো। টেনশনে ইয়ামিনের শরীর বেয়ে ঘাম ঝরছে। ভয়ে পায়চারি করছে সে। রমজান সাহেব আর আসফিয়া বেগম বসে নিঃশব্দে চোখের জল ফেলছেন। এত যত্ন নেওয়ার পরেও মেয়েটা বারবার অসুস্থ হয়ে পড়ে কেন ওনারা বুঝতে পারছেন না। কিছুক্ষণের মধ্যে রশিদ আসলো। রশিদকে দেখে ওনারা উঠে দাঁড়ালেন। রাবেয়া কোথায়? তার চিকিৎসা চলছে, তুই যা তাড়াতাড়ি। আমার কারোর উপর বিশ্বাস হচ্ছে না। নিজেকে সামলাই ইয়ামিন, আমি দেখছি। রশিদ এগিয়ে গেল। ইয়ামিন রশিদের যাওয়ার পথে তাকিয়ে থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রশিদ আসায় তার চিন্তা কিছুটা কম হয়েছে। রাবেয়ার চেক আপ করে রশিদ বের হলো কেবিন থেকে। তাকে কিছুটা চিন্তিত দেখা যাচ্ছে। ইয়ামিনের হার্টবিট বেড়ে গেল ভয়ে। রশিদ এসে বলল, আলহামদুলিল্লাহ, রাবেয়া ঠিক আছে। তাকে মাথায় আঘাত করা হয়েছিল তার ধর্ষণের সময়। মাথায় যন্ত্রণা হলে নাক দিয়ে রক্ত বের হয় অনেক সময় ধরে। রাবেয়া কোনো এক কারণে খুব ডিপ্রেসড। সে একা থাকতে থাকতে মানসিক চাপে পড়ে যাচ্ছে। আঙ্কেল আন্টি, আপনাদের একটা অ্যাডভাইস দিই, রাবেয়াকে নিয়ে কিছুদিন কোথাও ঘুরে আসুন। ঘরবন্দি থাকতে থাকতে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ও কোথাও যেতে চায় না বাবা, আমরা অনেক জোর করি। সে বলে বাইরে গেলে অন্যের নানার কথা শুনতে ওর ভালো লাগে না, তার কষ্ট হয় খুব। আমার ওর কষ্টের কথা ভেবেই কোথাও নিয়ে যায় না। সেটাও ঠিক, আসলে সে মানসিক চাপের চরম পর্যায়ে চলে যাচ্ছে। তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। একবার চেয়েছিলাম ওর মামার বাসায় নিয়ে যাব ওকে,
কিন্তু ওর মামাতো ভাই বোনেরা খুব বাজে বাজে কথা বলে। আমার মেয়ে সহ্য করতে পারবে না এত কথা। কি করব রাশিদ আমরা? তার মানসিক সাপোর্ট দরকার। জীবনে এমন অনেক অনেক মানুষ দরকার যে তাকে বুঝবে, তার যত্ন নেবে, তাকে তার অতীত ভুলতে সাহায্য করবে। কথাগুলো বলেই রশিদ ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন রশিদের চাহনি দেখে কাঁচু মাচু হয়ে গেল। রশিদের চাহনির মানে সে বুঝেনি। রশিদ আবার বলল, তার সাথে যত সম্ভব তত ভালো ব্যবহার করতে হবে, যাতে সে নিজেকে কখনো একা না মনে করে। ইয়ামিন রশিদের কথা শুনে দৃষ্টি ফিরিয়ে নিল। রশিদ রাবেয়ার বাবা মায়ের দিকে তাকিয়ে আবার বলল, আপনারা আর কিছুক্ষণ পর রাবেয়ার সঙ্গে দেখা করতে পারবেন। রশিদ আবার ফিরে গেল রাবেয়ার কেবিনে। ইয়ামিন হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। রাবেয়ার দৃষ্টি ইয়ামিনের দিকে। ইয়ামিন পকেটে হাত রেখে পুরো কেবিনে চোখ বুলাচ্ছে, কিন্তু রাবেয়ার দিকে তাকাচ্ছে না। আসফিয়া বেগম রাবেয়ার মাথায় হাত বুলাচ্ছেন। রশিদ আর রমজান সাহেব কেবিনে প্রবেশ করল। রশিদ হাসি মুখে রাবেয়াকে বলল, কি খবর ব্রেভ গার্ল? আবার অসুস্থ হয়ে ফিরে আসলে কেন হসপিটালে? খুব মিস করছিলে তোমার কেবিনকে। রাবেয়া হাসল রশিদের কথা শুনে। এমন কিছু না ভাইয়া। আপু কেমন আছে? ভালো আছে। আমি তাকে তোমার অসুস্থতার কথা জানাইনি। খুব ভালোবাসে তোমাকে সে। টেনশন করতে করতে নিজেও অসুস্থ হয়ে পড়তো। ভালো করেছেন বলেননি, না হলে আমাকে এতগুলো বকাঝকা করতো। হ্যাঁ, সবাইকে নিজের যত্ন নেওয়ার জ্ঞান দেয়, কিন্তু নিজের খেয়াল রাখে না। আসার সময় তাকে খাইয়ে দিয়ে আসলাম। আপু খুব লাকি আপনার মতো জীবনসঙ্গী পেয়েছে। সবার ভাগ্যে এমন মানুষ লেখা থাকে না। তোমার জন্যও আমি আমার মতো একজনকে খুঁজে নিয়ে আসবো। মায়ের হাত ধরে উঠে বসলো রাবেয়া। তাকালো ইয়ামিনের দিকে। ইয়ামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। একবার জিজ্ঞাসাও করছে তার রাবেয়ার অবস্থা। রাবেয়া অভিমানও করতে পারছে না। কোন অধিকারে করবে সে অভিমান? তাদের মাঝে তো আর কোনো সম্পর্ক নেই। রাবেয়া লম্বা নিঃশ্বাস ফেলে খাট থেকে নামতে চেষ্টা করলো। তখন ইয়ামিন বলল, 1 মিনিট, জুতা নিয়ে এসেছি, আমি পরে নাও। রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন রাবেয়ার জুতো গাড়িতে রেখে এসেছে। জুতো গিয়ে গাড়ি থেকে বের করে নিয়ে আসলো। রাবেয়া ততক্ষণ বসে রশিদের কথা শুনছিল। রশিদ তাকে টেনশন নিতে না বলছে, ঠিকমতো খাওয়া দাওয়া ও বিশ্রাম নিতে হবে। ইয়ামিন এসে রাবেয়ার সামনে দাঁড়ালো। জুতো মাটিতে ফেলে বলল, পরে নাও। রাবেয়া মায়ের হাত ধরে ধীরে ধীরে দাঁড়ালো। খুব কম শক্তি অনুভব হচ্ছে তার। দাঁড়াতে পারছে না ঠিক মতো। ইয়ামিন তাকে হাতের ইশারায় বসে থাকতে বলল। রাবেয়া বসলো আবার। ইয়ামিন হাঁটু গেড়ে বসে পড়ল। সেকেন্ডেই সবার চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। রাবেয়া তো পাথর হয়ে বসে আছে। ইয়ামিন রাবেয়ার পায়ে জুতো পরিয়ে দিচ্ছে। রাবেয়ার স্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগলো। জুতো পরিয়ে ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। রাবেয়ার চাহনি দেখে থমকে গেল সে। তাকে দেখলেই বুকের ভিতর ধুকপুক শুরু হয় তার। তাকিয়ে থাকা পর্যন্ত স্পন্দন বাড়তেই থাকে। শব্দটা একসময় বিরক্ত হতে বাধ্য করলো তাকে। হঠাৎ দেলোয়ার কথা ইয়ামিনের মনে আসলো। এটা তো মধুর সুর। ইয়ামিনের ধ্যান ভাঙল। দ্রুত উঠে দাঁড়ালো সে। এদিক সেদিক দেখে রাবেয়ার দিকে তাকালো সে। রাবেয়া মুচকি হাসলো। ইয়ামিন দৃষ্টি ফিরিয়ে বলল, আমি গাড়ি বের করছি, আপনারা আসুন। ইয়ামিন দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। রাবেয়া তাকালো ইয়ামিনের যাওয়ার পথে। অনেক দিন পর আজ আবার আসলো এই এলাকায় ইয়ামিন। নিজের বাড়ির পাশ কাটিয়ে রাবেয়ার বাড়িতে গেল। গাড়ি থামিয়ে চুপচাপ বসে রইল। মা, বাবা আর রাবেয়া গাড়ি থেকে বের হয়ে ইয়ামিনকে ভেতরে আসতে বলল। ইয়ামিন বলল সে চলে যাবে এখন। রাবেয়ার বাবা মা জোর করায় ইয়ামিন বাধ্য হলো তাদের সাথে বাসায় যেতে। ভেতরে গিয়ে ইয়ামিন চুপচাপ সোফায় বসে আছে। আজান দিয়েছে 20 মিনিট হবে, সময় পেরিয়ে যাবে। তাই রমজান সাহেব দ্রুত নামাজ আদায় করতে চলে গেলেন। ইয়ামিন যাওয়ার পথে নামাজ আদায় করবে বলেছে। আসফিয়া বেগম রান্নাঘরে গিয়েছেন। রাবেয়া আর ইয়ামিন চুপচাপ বসে আছে। নীরবতা ভালো লাগছে না। ইয়ামিন বলল, নিজের খেয়াল রাখতে পারো না? এত টেনশন কিসের তোমার? রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। কি জবাব দিবে সে? রাবেয়াকে চুপ থাকতে দেখে ইয়ামিন আবার বলল, এখন তাকিয়ে আছো কেন? ফিরে আসবেন না কখনো? ইয়ামিন থমকে গেল রাবেয়ার প্রশ্ন শুনে। চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। রাবেয়া আবার বলল, উত্তর দিচ্ছে না কেন? আমি কোথাও যাইনি রাবি। এত বড় বাড়িতে একা থাকা যায় না, তাই শিফট হয়ে গিয়েছি।
খুব নিখুঁতভাবে মিথ্যা বলা শিখে গিয়েছেন ইয়ামিন হোসেন। কিসের মিথ্যে? কিছু না। আমি মিথ্যে কথা বলি না রাবি, তুমি তো ভালো মতো জানো। আচ্ছা, এইসব ছাড়ুন, একটা প্রশ্ন করি। করো। আপনি আমাকে সব সময় রাবি বলে ডাকেন কেন? ছোটবেলা থেকে আমাকে রাবি ডাকেন, অন্য কেউ আমাকে রাবি বলে ডাকলে আপনি রেগে যান কেন ইয়ামিন হোসেন? ইয়ামিন তাকিয়ে থাকলো রাবেয়ার দিকে। সে তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। রাবেয়া আবার জিজ্ঞাসা করলো একই প্রশ্ন। ইয়ামিনের অস্বস্তি হচ্ছে, সে জবাব খুঁজে পাচ্ছে না। তখনই আসফিয়া বেগম আসলেন। ইয়ামিন হাঁপ ছেড়ে বাঁচল। মায়ের সামনে রাবেয়া আর কিচ্ছু বলল না। ইয়ামিন কিছুক্ষণ বসে রমজান সাহেবের অপেক্ষা করল। উনি আসতেই আরও 5 মিনিট বসে থেকে দ্রুত যাওয়ার প্রস্তুতি নিল। রাবেয়া পায়ের উপর পা তুলে বসে ইয়ামিনের কাণ্ড দেখছে। ইয়ামিন যাওয়ার আগে রাবেয়ার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কেন? রাতে আমাদের ডিনার করে যাওয়া যায় না? রাবেয়া ঠিকই বলেছে, তুমি চলে যাওয়ার পর আজ প্রথম আসলে। ডিনার করে যাও আমাদের সাথে। না আন্টি, অফিসের কাজ আছে, আমার সেগুলো কমপ্লিট করতে হবে। আম্মু, উনি ব্যস্ত মানুষ, অফিসের কাজ থাকে সব সময়। আজকের পর থেকে যতই অসুস্থতা থাকুক, আমাদের জীবনে ওনাকে আর ডাকতে হবে না। অকারণে কষ্ট করতে হয় ওনার আমাদের জন্য। এমন কিছু না, যে কোনো বিপদে আমি তোমাদের পাশে আছি। আরে লাগবে না, আপনি ব্যস্ত মানুষ। আজ তো হঠাৎ অসুস্থ হয়েছিলাম, তাই আপু ভয় পেয়ে আপনাকে কল করেছিলেন। এরপর আমি মরে গেলেও আপনি খবর পাবেন না। ইয়ামিন বিরক্ত হলো রাবেয়ার কথা শুনে। হাত মুঠো শক্ত করে মুখ ঘুরিয়ে ফেলল। আসফিয়া বেগম ধমকের স্বরে রাবেয়াকে চুপ থাকতে বলল। ইয়ামিন বিদায় নিয়ে হাঁটা ধরল। রাবেয়ার চোখের কোণায় পানি জমে যাচ্ছে ইয়ামিনের যাওয়া দেখে। রাবেয়া দাঁড়িয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। তার বাবা মা একবার রাবেয়াকে দেখে, আবার ইয়ামিনের দিকে তাকালেন। শেষে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাবেয়ার জীবনের বিশেষ দিন, আজ তার জন্মদিন। সে বাবাকে অনুরোধ করেছে ছোট্ট করে তার বার্থডে সেলিব্রেশন করতে। উর্মি, রশিদ আর ইয়ামিনকেও ডাকতে বলেছে। মেয়ের অনুরোধ ফেলতে পারবেন না রমজান সাহেব। দ্রুত বাসায় সব করা সম্ভব নয়। সবার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবেন আর একটা কেক। রমজান সাহেব কিছুটা লজ্জিত। সুলতান সাহেবের মৃত্যু হয়েছে আর উনি মেয়ের বার্থডে মানাবেন। আসফিয়া বেগম ওনাকে বুঝিয়েছেন যে উর্মি আর ইয়ামিন এসব নিয়ে কখনোই মাইন্ড করবে না। রাবেয়া উর্মিকে কল দিয়ে রিকোয়েস্ট করলো আসতে। উর্মি রশিদকে নিয়ে আসতে বলেছে। শেষে ইয়ামিনকে কল করলো। রিং বাজছে কিন্তু ধরছে না। রাবেয়া দ্বিতীয়বার কল করলো। এবার কল রিসিভ হলো। ডিস্টার্ব করলাম ইয়ামিন হোসেন? আমি অফিসে আছি, এখন কাজ করছি। জি আমি জানি আপনি ব্যস্ত মানুষ, ভুলেও গিয়েছেন আজকে। ইয়ামিন চুপ করে রইল। সে জানে রাবেয়ার জন্মদিন আজ। আজকের দিন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবে। ইচ্ছে করে রাবেয়াকে কখনোই বার্থডে উইশ করে না। ইয়ামিনকে চুপ থাকতে দেখে রাবেয়া বলল, আচ্ছা এসব ছাড়ুন, আজ বাসায় আসুন। আমার খুব ইচ্ছে করছে আপনাদের সাথে বার্থডে মানাতে। ও আজ তোমার বার্থডে? শুভ জন্মদিন। ধন্যবাদ। কখন আসবেন? সম্ভব না, আজ আমি খুব ব্যস্ত। আসবেন না? না। শেষবারের মতো আসুন, আমি ওয়াদা করছি আজকের পর থেকে কখনো আপনাকে আসতে বলবো না। একবার না বলেছি মানে না। ইয়ামিন কল কেটে দিল। কান থেকে মোবাইল সরিয়ে রাবেয়া হেলান দিয়ে বসল। এমন অনুভূতিহীন মানুষটাই কেন তার প্রিয় বুঝতে পারছে না। অনেকবার নিজেকে প্রশ্ন করেছে, কিন্তু জবাব পায়নি। বিকালবেলায় রশিদ আর উর্মি এসে হাজির হয়েছে। রাবেয়ার জন্য অনেকগুলো চকলেট চিপস কিনে এনেছে তারা। অনেকদিন পরে সে উর্মিরও বেশ ভালো লাগছে। রশিদ এসে ইয়ামিনকে কল করেছে, কিন্তু ইয়ামিন ধরেনি। উর্মি রশিদকে বলেছে আর কল না দিতে। ইয়ামিন আসবে না মনে হচ্ছে। রাবেয়া আজ মায়ের একটা শাড়ি পছন্দ করেছে পরার জন্য। মা বেশ অবাক, যে মেয়েকে জোর করেও শাড়ি পরানো যায় না সে আজ শাড়ি পরতে চাইছে। মা রাবেয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। রশিদ আর রমজান সাহেব বসে কথা বলছে। রমজান সাহেব বারবার এক কথা বলছে, সুলতান ভাইয়ের মৃত্যুর বেশি দিন হয়নি, কিন্তু রাবেয়া অনুরোধ করেছে বলে উনি জন্মদিন মানাচ্ছেন। উনি লজ্জিত এই ব্যাপারটা নিয়ে। রশিদ ওনাকে বোঝাচ্ছে যে যাওয়ার সে চলে গিয়েছে। এতে রাবেয়ার খুশিতে মাটি চাপা দেওয়ার কোনো কারণ নেই। রাবেয়া আর উর্মি ড্রয়িং রুমে হেঁটে আসলো। রাবেয়াকে দেখে বাবার মুখে বড় হাসি ফুটে উঠল।
মেয়েকে আজ অনেক দিন পর এত খুশি দেখছেন উনি। রশিদ তো রাবেয়াকে দেখেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। উর্মি দেখছে আর হাসছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আসফিয়া বেগম কেক সাজাচ্ছেন। রমজান সাহেব গরম গরম খাবার দ্রুত কিনে নিয়ে আসলেন। উর্মি, রশিদ আর রাবেয়া ড্রয়িং রুমে বসে হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। রশিদ যেতে নিল, কিন্তু রাবেয়া বলল সে যাচ্ছে। রাবেয়া এগিয়ে গেল দরজা খোলার জন্য। মুখে তার হাসি ছিল, কিন্তু দরজাটা খুলতে হাসিটা আরও বড় হয়ে গেল। ইয়ামিন দাঁড়িয়ে আছে। রাবেয়া সালাম দিয়ে সরে দাঁড়ালো। ইয়ামিন সালামের উত্তর নিয়ে এগিয়ে এলো। উর্মি আর রশিদ ইয়ামিনকে দেখে অবাক না হয়েও পারেনি। এই ছেলেটার মনে কি চলে কেউ জানে না। রাবেয়া দরজা বন্ধ করে ড্রয়িং রুমে দৌড়ে এসে ইয়ামিনের পাশাপাশি দাঁড়িয়ে বলল, বলেছিলেন আসবেন না, হঠাৎ এসে পড়লেন যে? ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। চলে যাই তাহলে? আরে আমি চলে যাওয়ার কথা কখন বললাম? আপনি এক সময় এক কথা বলেন, তাই জিজ্ঞেস করেছি। আঙ্কেল কল দিয়েছিলেন তাই এসেছি, না হলে আমার এত সময় নেই তোমার বার্থডে মানানোর। সে যাই হোক, এসেছেন তো, এটাই বেশি। ইয়ামিন বিরক্ত ভাব নিয়ে সোফায় বসলো। কিছুক্ষণ পর আসফিয়া বেগম আসলেন কেক নিয়ে। রাবেয়া কেক দেখে খুশিতে আত্মহারা। ইয়ামিন শুধু দেখছে তাকে। সময় আসলো কেক কাটার। সবাই রাবেয়ার পাশে দাঁড়িয়ে আছে, শুধু ইয়ামিন বাদে। সে সোফায় বসে কেক কাটা দেখবে। রাবেয়া মোমবাতিতে ফু দেওয়ার আগে ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, আপনি আসবেন না? আমি বসে আছি, তুমি কেক কাটো। জি, আমি কেক কাটবো, আপনাকে কাটবো না, তাই পাশে এসে দাঁড়াতে পারেন। না, আমি এইখানেই ঠিক আছি। করলা থেকেও তেতো। বলেই উর্মি ভেঙচি কেটে মোমবাতিতে ফু দিল। ইয়ামিন রাবেয়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। আমি কেক খাবো না। বিষ মিলিয়ে দেইনি। আপনি এমন কেন বলুন তো? মানে নর্মাল হয়ে থাকতে পারেন না? কেবল নর্মালের মতো আচরণ করেন সব সময়। ইয়ামিন জবাব দিল না। দ্রুত হেঁটে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রাবেয়া তাকিয়ে আছে সেদিকে। ইয়ামিন হেঁটে ছাদে চলে গেল। উর্মি এগিয়ে এসে রাবেয়ার বরাবর দাঁড়িয়ে বলল, আমি হয়তো জানি তুমি কি করতে যাচ্ছ। রাবেয়া তাকালো উর্মির দিকে। উর্মি আবার বলল, ভেবে নাও রাবেয়া, উনি এত সহজে রাজি হওয়ার মানুষ না। আসলে উনি রাজি, কিন্তু কোনো এক কারণে প্রকাশ করছে না। আমি প্রকাশ করিয়ে ছাড়বো, আর আজই করব। এমনটা হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সিগারেটে লম্বা লম্বা টান দিচ্ছে ইয়ামিন। আফসোস হচ্ছে তার, এখানে আসা তার উচিত হয়নি। চোখ বন্ধ করলো সে। আজ রাবেয়াকে অতিরিক্ত সুন্দর লাগছে। তার ইচ্ছা করছিল না চোখ সরাতে, ইচ্ছা করছিল মনের কথাগুলো আজ বলে দিতে। ইয়ামিন চোখ খুলল। সে বুঝতে পারছে না সে কেন চায় রাবেয়ার কাছ থেকে দূরে থাকতে। মন চায় রাবেয়ার কাছে ছুটে যেতে, কিন্তু ইয়ামিন তার মনকে বেঁধে রেখেছে। কেন কেন সব সময় আমরা যা ভাবি তা মুখে বলতে পারি না? কেন কেন সব সময় আমরা যাকে চাই তাকে পাই না? ইয়ামিন চমকে উঠল। রাবেয়াকে দেখে দ্রুত সিগারেট ফেলে বলল, তুমি কখন আসলে? দুটো প্রশ্ন করেছি, উত্তর আছে আপনার কাছে? কিসের প্রশ্ন? চাঁদে নিজের নামে জায়গা কিনতে চাই, কত টাকা লাগবে জানেন? কি আবার বলো তো? ইয়ামিন হোসেন, কিছু জিজ্ঞেস করেছিলাম। আমি জানি না। রাবেয়া ফিক করে হেসে দিল। ইয়ামিন তার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, এতে হাসার কি আছে? কিছু না। আর একটা কথা জানেন, আপনি যতই সাহসী এবং শক্তিশালী মানুষ হন না কেন, সর্বদা এমন কেউ আছে যে দুনিয়ার যে আপনাকে খুব 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 দুর্বল করে তুলতে পারে। একদম না, কেউ কাউকে দুর্বল করতে পারে না। তাই? ইয়ামিন রাবেয়ার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাবেয়া হেসে হাত তুলে ইয়ামিনের বুকের বাঁ পাশে হাত রাখল। ইয়ামিন এক ঝটকায় রাবেয়ার হাত সরিয়ে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে ছুবে না? আমি তো শুধু আপনাকে বোঝাচ্ছি আপনি কতটা নিঃসঙ্গ। হ্যাঁ, আমি নিঃসঙ্গ। নিঃসঙ্গ থাকাই ভালো। ইয়ামিন হোসেন, আপনি ভুল ভাবছেন। নিঃসঙ্গতা মানুষের জীবনের এমন একটি অংশ যেটি মানুষকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয় তারা নিজেদের মধ্যে সম্পূর্ণ না। ইয়ামিন হাত মুঠো শক্ত করে মুখ ঘুরিয়ে ফেলল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, বুক বারবার কেঁপে উঠছে। রাবেয়া আরেকটু কাছে এসে বলল, জীবন কখনো নিঃসঙ্গ কাটে না ইয়ামিন হোসেন। ইয়ামিন রাবেয়ার দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, প্লিজ রাবি, দূরে থাকো আমার থেকে। কেন ঘৃণা হয় আমি ধর্ষিতা বলে?
অপবিত্র মনে হয় আমাকে? এমন কিছু না। বলেছিলেন তো একবার। রাগের মাথায় আবল তাবল বলেছিলাম। রাগ কেন হয়েছিল? আমরা তো আঙ্কেলের সাথে বসে কথা বলছিলাম, তো হঠাৎ এমন কি হলো যে আপনার এত রাগ হলো? আপনার মুখে যা আসলো আপনি আমাকে তাই বলে দিলেন কেন? ইয়ামিন উত্তর দিল না। রাবেয়া ইয়ামিনের চোখে চোখ রেখে বলল, ইয়ামিন হোসেন, নিয়তি সুযোগ দিচ্ছে, যদি হাতছাড়া করেন লস হবে আপনার। ইয়ামিন তাকিয়েই রইল রাবেয়ার দিকে। দেলোয়ারের কথা মনে আসলো, তারে বইলা দেন মনের কথা। ইয়ামিন ঢোক গিলে অন্যদিকে তাকালো। রাবেয়া হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলল, আপনি আসলেও এই বিশ্বে ওয়ান পিস, মানে ভাঙবেন কিন্তু মচকাবেন না, তাই তো? ইয়ামিন এখনো জবাব দিল না। রাবেয়া হাত ছেড়ে বলল, ঠিক আছে, যেমনটা ওয়াদা করেছিলাম, আজই শেষ। এরপর আর কখনো আপনাকে আসতে বলবো না। আমার ছায়া পর্যন্ত আপনার পাশ কাটিয়ে যাবে না, ওয়াদা করছি। বলেই রাবেয়া ধীর পায়ে হাঁটা ধরল। ইয়ামিনের মাথায় আর একটা কথা আসলো, সারা জীবন তারে পাশে পাইবেন, আপনার সব দুঃখ কষ্ট শেষ হইয়া যাইব। ইয়ামিন রাবেয়ার হাত ধরে ফেলল। থমকে গেল রাবেয়া। ইয়ামিনের দিকে তাকালো আগ্রহ নিয়ে। ইয়ামিন তার চোখে চোখ রাখছে না। ইয়ামিন এখনো চুপ। ইয়ামিনকে চুপ থাকতে দেখে রাবেয়ার মাথায় যেন আগুন জ্বলে উঠল। নিজের হাত ছাড়িয়ে উঁচু স্বরে বলল, কিছু বলবেন না তো যেতে দিচ্ছে না কেন? আমাকে বন্দি করতে না পারলে মুক্ত করে দিন ইয়ামিন হোসেন। এসব সহ্য করতে করতে কোনো একদিন আমি নিঃশ্বাস আটকে মরে যাব। ইয়ামিনের চোখ গড়িয়ে পানি পড়ল। দ্রুত চোখ মুছে বলল, থামাবো না, যেতে পারো। রাবেয়া অবাক হয়ে গেল। তার ইচ্ছে করছে দেয়ালের সামনে গিয়ে নিজের মাথায় ইচ্ছে মতো আঘাত করতে। এতই গো আপনার মধ্যে, এখনো কিছু বলবেন না? ইয়ামিন রাবেয়ার দিকে তাকিয়ে বলল, কি বলবো? তোমাকে কিছু বলার নেই আমার? রাবেয়া রাগে কটমট করছে। ইয়ামিনের শার্টের কলার চেপে টেনে কাছে নিয়ে আসলো। চোখে চোখ রেখে বলল, আপনি উপরে উপরে নিজেকে সাহসী দেখান, আসলে আপনি একটা ভীতু। আপনার বুকে এক ফোঁটাও সাহস নেই। ইয়ামিন নিজেকে ছাড়িয়ে উঁচু স্বরে বলল, হ্যাঁ, আমি ভীতু। নেই আমার বুকে সাহস। আমার ভয় হয় তোমাকে কিছু বলতে, আমার ভয় হয় তোমাকে হারাতে, কিন্তু আমি তবুও তোমাকে চাই না। আমি জানি না আমি এমন কেন। আমার বুকে আসলে কিসের ভয় আমি জানি না। আমি কিছু জানি না, কিচ্ছু না। ইয়ামিন ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাবেয়া কাচু মাচু মুখে দাঁড়িয়ে রয়েছে। ইয়ামিনের কথাগুলো একবার ভালো মতো ভাবলো। একটুখানি সুখ, একটুখানি বেদনা তাকে ঘিরে ধরেছে। ইয়ামিন চোখের পানি মুছে আবার বলল, আমি তোমাকে না, বরং তুমি আমাকে মুক্ত করো রাবি, প্লিজ। করে দিলাম। ইয়ামিন তাকালো রাবেয়ার দিকে। রাবেয়া মুচকি হেসে বলল, জোর করে আপনাকে চাই না আমি ইয়ামিন হোসেন। রাবেয়া ইয়ামিনের সামনে থেকে সরে আবার বলল, যেতে পারেন আপনি, আপনার নিঃসঙ্গতাই আজ থেকে আপনার সঙ্গী। ইয়ামিন কিছুক্ষণ তাকিয়ে রইল রাবেয়ার দিকে। রাবিয়া হাসি মুখে হেঁটে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। ইয়ামিন চোখের পানি মুছে দ্রুত হাঁটা ধরল। ইয়ামিন হেঁটে যাওয়ার শব্দ শুনে রাবেয়া পিছন ফিরল। ইয়ামিন চলে যাচ্ছে। রাবেয়ার কান্নার বেগ বেড়ে গেল। দ্রুত ঘুরে নিজের মুখ চেপে ধরল, কান্নার শব্দ যাতে ইয়ামিন অবধি না পৌঁছায়। কিছুক্ষণ পর আবার পেছনে ফিরল রাবেয়া। নেই ইয়ামিন, চলে গিয়েছে সে। ফজরের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। তুমুল বৃষ্টি। বারান্দায় শুয়ে বৃষ্টিতে ভিজছে ইয়ামিন। বৃষ্টির পানি তার চোখের পানি ঢাকতে পারছে না। তার দৃষ্টি আকাশের দিকে। কালো মেঘ ঢেকে আছে পুরো গগন। বুকে জমা কষ্ট আজ তাকে ঠান্ডা অনুভব হতে দিচ্ছে না। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। নিঃশ্বাসের সাথে ধোঁয়া বের হচ্ছে। অনেকক্ষণ যাবৎ ভিজছে সে। ভাবলো ফজরের নামাজ আদায় করে নেওয়া যাক, কিন্তু শক্তি পাচ্ছে না ওঠার। শরীর পুরো জমে আছে তার। আরও কিছুক্ষণ কেটে গেল এইভাবেই। আকাশে ধীরে ধীরে আলো ফুটে উঠেছে। বৃষ্টি আগের থেকে অনেকটা কমেছে। ইয়ামিন তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ বন্ধ করে ফেলল। সারা রাত নির্ঘুমে কাটিয়েছে রাবেয়া। সে বুঝতে পারছে না তার মনে আসলে কি আছে, সুখ নাকি বেদনা। ছোটবেলা থেকে ইয়ামিনকে ভয় পেত, কারণ ইয়ামিন ছোটবেলা থেকেই ভীষণ রাগী। তার মা তিনজনের থেকে সবচেয়ে বেশি ইয়ামিনকেই ভালোবাসত।
রাবেয়াও যখন ওদের বাসায় যেত রাবেয়াকেও ভীষণ মায়া করতেন উনি। এই দেখেই ইয়ামিন ভীষণ রাগ করত। রাবেয়া তখন থেকেই ইয়ামিনকে রাগাতে বেশ মজা পায়। হঠাৎ একদিন ইয়ামিনের মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইয়ামিনের পরিবর্তন হতে শুরু করলো। আগে রাবেয়ার সাথে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে খারাপ ব্যবহার করতে শুরু করলো। রাবেয়া তবুও বেহায়াদের মতো ইয়ামিনের সাথে দুষ্টুমি করত, বকা শুনতো, বাজে কথা শুনতো, কান্না করত, আবারও ছুটে যেত। ধীরে ধীরে ইয়ামিনের ব্যবহার আরও খারাপ হতে থাকে। একদিন অপমান সহ্য করতে না পেরে বলে দেয় সবার সামনে যে ইয়ামিনকে সে অনেক ঘৃণা করে। সেদিনের পর থেকে ইয়ামিনের রাগ আরও বেড়ে যায় রাবেয়ার প্রতি। দুজন দুজনকে সহ্য করতে পারতো না। কিন্তু রাবেয়ার বেশ ভালো লাগতো ইয়ামিনের সাথে ঝগড়া করে। কিন্তু কেন? রাবেয়া নিজেকে প্রশ্ন করেও উত্তর খুঁজে পেত না। তার ধর্ষণের পর ইয়ামিন যেভাবে তার পাশে ছিল, রাবেয়ার মনের অভিমান ধীরে ধীরে গলে যায়। সেদিন যখন ইয়ামিন কেবিনে রাবেয়ার কপালে হাত রেখেছিল, সেদিন রাবেয়া প্রথমবার নিজের হৃদস্পন্দন গভীরভাবে অনুভব করে। ইয়ামিন ধীরে ধীরে তার থেকে দূর হয়ে গেল। সে আবারও নিজেকে প্রশ্ন করল, কেন ইয়ামিনের প্রতি সে দুর্বল? কেন তার প্রতি টান অনুভব হয়? রাবেয়া এখন উত্তর খুঁজে পেয়েছে, ভালোবাসা। সে ইয়ামিনকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা হয়তো ছোটবেলা থেকেই ছিল, অভিমানের কারণে কখনো অনুভব করতে পারেনি। রাবেয়া উঠে বসল। ভালো লাগছে না তার। ইয়ামিন যাওয়ার পর কান্না করেনি সে, নিজেকে সামলে নিয়েছে। কিন্তু তার অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে এখন। ইয়ামিন ঠিক আছে তো? তাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে রাবেয়ার। বিছানা ছেড়ে নেমে রাবেয়া বাথরুমে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে উর্মিকে কল করলো। রশিদ কল ধরেছে। আসসালামু আলাইকুম রাবেয়া, সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আসলে আপুর সাথে কথা ছিল। ও তো ঘুমাচ্ছে। আচ্ছা আমি তাহলে পরে কল করবনি। উর্মি আমাকে বলেছে গতকাল হঠাৎ ইয়ামিন এভাবে চলে গেল কেন? কি কথা হয়েছে তোমাদের? আপনার বন্ধু একটা আস্ত পাগল। সেটা তো আমি অনেক আগেই টের পেয়েছি। ভালোবাসা তো প্রকাশ করতে এত সমস্যা কিসের? আসলে ইয়ামিন ভয় পাচ্ছে। ইলিয়াস তার ছোট ভাই ছিল, তার ভাইয়ের কারণে তোমার ক্ষতি সে মেনে নিতে পারছে না। তোমাকে তার ঘৃণা হয় নিজের প্রতি, তাই সে বুঝতে পারছে না তোমার সাথে জীবন কাটানো যাবে কিনা। একদম দোটানায় ফেঁসে গিয়েছে ছেলেটা। ভাইয়া আমি সব ভুলে গিয়েছি। আমার মনে ওনার প্রতি কোনো অভিযোগ নেই। এসবের মধ্যে ওনার কি দোষ? কেন নিজেকে শাস্তি দিচ্ছে? রাবেয়া এখন সব তোমার উপর। যেহেতু এক কদম তুমি নিজেই বাড়িয়েছো, তো পুরো সফর তুমি একাই পার করো। সামনে নিশ্চয়ই তুমি ইয়ামিনকে পাবে, তখন দেখে নিও সে সারা জীবন তোমার পাশে থাকবে। রাবেয়া কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ বাইরে থেকে বাবার চেঁচামেচির শব্দ আসলো। ভাইয়া আমি কিছুক্ষণ পর কল দিচ্ছি, আব্বু হয়তো ডাকছেন। আচ্ছা। রাবেয়া কল কেটে বাইরে গেল। মা দ্রুত মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে বের হলেন ঘর থেকে। বাবার চেহারায় ভয় ফুটে উঠেছে। রাবেয়া চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? আপনারা কোথায় যাচ্ছেন? ইয়ামিনের বাসা থেকে কল এসেছে। তার বাসার যে ভদ্রলোক খাবার বানাতেন আসতেন, উনি অনেকক্ষণ ধরে দরজায় ঠক ঠক করেন, কিন্তু সে দরজা খোলে না। কয়েকজন ডেকে দরজা ভেঙে দেখে ইয়ামিন অজ্ঞান অবস্থায় বারান্দায় পড়ে আছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি। রাবেয়ার মাথা শূন্য হয়ে গিয়েছে। দৌড়ে বাবার সামনে গিয়ে বলল, আব্বু উনি ঠিক আছেন তো? এটা তো হসপিটাল, গিয়ে বুঝবো। আমিও যাব। রাবেয়া কেঁদে উঠল। দুজন মিলে রাবেয়াকে শান্ত করে বাসা থেকে বার হলেন। উর্মি ঘুম থেকে উঠে দেখে রশিদ নেই, হসপিটাল চলে গিয়েছে নিশ্চয়ই। উর্মির মন খারাপ হলো, আর নিজের উপর রাগও। সময় মতো উঠলে রশিদকে দেখতে পারতো হয়তো। এখন সারা দিন তাকে না দেখে কেটে যাবে, রাতে ফিরলে দেখতে পারবে। আর নাইট ডিউটি হলে তো কথাই নেই। উর্মি এসব ভাবতে ভাবতে খাট থেকে নামলো। তখনই দরজা দিয়ে রশিদ প্রবেশ করলো। তার হাতে একটা ট্রে। উর্মি রশিদকে দেখে মুচকি হাসলো। রশিদ ট্রেটা খাটের উপর রেখে বলল, গুড মর্নিং সুইটার্স। গুড মর্নিং। আপনি হসপিটালে যাননি? যাব, তোমাকে নাস্তা খাইয়ে ঔষধ খাইয়ে তারপর। দেরি হয়ে যাচ্ছে তো। না, হসপিটালে নতুন কয়েকজন ডাক্তার জয়েন হয়েছে, এখন ওনাদের উপর রেসপন্সিবল একটু বেশি, তাই আমি দেরি করে গেলেও সমস্যা নেই। দিন দিন কামচোর হয়ে যাচ্ছেন। দেখো, আমার সুখের ওপর পানি ঢেলো না। আমি আমার সন্তানের মায়ের খেয়াল রাখছি, এতে তো তোমার অসুবিধা হওয়ার কথা না। উর্মি দুষ্টুমি হাসি দিয়ে রশিদের সামনে গেল। রশিদের ঘাড়ে দুহাত পেঁচিয়ে ধরল।
রশিদ উর্মির কোমর ধরে কপালে চুমু দিয়ে বলল, এখন দ্রুত নাস্তা করে নাও, তোমাকে ঔষধ খাইয়ে আমি হসপিটাল যাব। উর্মি কিছু বলল না। রশিদের গালে হাত রেখে ধীরে ধীরে ঠোঁট এগিয়ে নিয়ে গেল। রশিদ খুশি হয়ে চোখ বন্ধ করতেই তার মোবাইলের রিংটোন বেজে উঠল। দুজনেই চমকে উঠল হঠাৎ শব্দ শুনে। রশিদ উর্মিকে ছেড়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। উর্মি মুখ লটকিয়ে হেলে দুলে বাথরুমে চলে গেল। রশিদ মোবাইল হাতে নিয়ে দেখে রাবেয়া কল করেছে। রিসিভ করে কানে ধরল। কিছু বলার আগেই টের পেল অপর পাশ থেকে রাবেয়া কাঁদছে। রশিদ ভয় পেয়ে গেল। রাবেয়া, কাঁদছো কেন? সব ঠিক আছে তো? ভাইয়া, আপনি কি হাসপাতালে? না, আমি বাসায়। কি হলো, কাঁদছো কেন তুমি? ভাইয়া, আপনাদের বাসার পাশে যে হসপিটাল রয়েছে আমরা সেখানে এসেছি। আপনি প্লিজ দ্রুত আসুন, উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। কে, ইয়ামিন? হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি আসুন। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আসছি। আর হ্যাঁ, উর্মিকে জানিও না এই বিষয়। রাবেয়া আচ্ছা বলে কল কেটে দিল। রশিদের মাথা ঘুরছে। হঠাৎ ইয়ামিনের কি হলো? গতকাল তো ঠিক ছিল। কাঁধে কারো হাতে স্পর্শ পেল। রশিদ চমকে পেছনে ফিরল। উর্মি দাঁড়িয়ে আছে। রশিদ ঝোঁক গিলল। উর্মি বলল, মিথ্যে বলবেন না। রাবেয়া কি বলছিল ভাইয়ার ব্যাপারে? দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাবেয়া। কান্না বাঁধ মানছে না। মুখ চেপে ধরে কাঁদছে সে। আসার পর একবারও ইয়ামিনের দেখা পায়নি। মন ছটফট করছে তাকে দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই রশিদ আসলো, সাথে উর্মিও রয়েছে। উর্মি রাবেয়ার বরাবর দাঁড়িয়ে বলল, কি হয়েছে ভাইয়ার? রাবেয়া জবাব দিল না। বাবার দিকে তাকালো। রমজান সাহেব বললেন, সে বৃষ্টিতে ভিজেছে। ডক্টর বলেন ইয়ামিনের শরীর খুব ঠান্ডা হয়ে গেছে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা আছে। আমি বলেছি ওনাদের ইয়ামিনের ঠান্ডার সমস্যা খুব বেশি। রশিদ দ্রুত এগিয়ে গেল। উর্মি এক হাত দিয়ে চুল চেপে ধরল। খুব রাগ হচ্ছে তার ইয়ামিনের ওপর। রাবেয়া কান্না জড়িত কণ্ঠে বলল, সব দোষ আমার উচিত হয়নি গতকাল। রাবেয়া পুরো কথা বলার আগেই উর্মি বিরক্ত হয়ে বলল, প্লিজ রাবেয়া, ভাইয়া অসুস্থ হওয়ার পেছনে একমাত্র ওনারই হাত আছে। অকারণে রাগ করে নিজেকে শাস্তি দেন উনি। রাতেও তাই করেছিলেন, আমি শিওর। রাবেয়া কাঁদতে কাঁদতে উর্মিকে জড়িয়ে ধরল। উর্মি রাবেয়ার পিঠে হাত বুলিয়ে বলল, কিছু হবে না ভাইয়ার, দোয়া করো ওনার জন্য। ঘণ্টাখানেক অপেক্ষার পর রশিদ আসলো। সবার সামনে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কিছুই হয়নি ওর, বৃষ্টিতে ভেজার কারণে অজ্ঞান হয়েছে। ভালো যে বৃষ্টির সাথে সাথে রোদও গায়ে লেগেছিল, না হলে এতক্ষণে সত্যি বড় একটা বিপদ হতো। কিন্তু তাকে আজ রাত হসপিটালেই থাকতে হবে। সবাই হাঁপ ছাড়ল। সবাই চিন্তামুক্ত হলো রশিদের কথা শুনে। রাবেয়া চোখ মুছে বলল, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে আসি নামাজ পড়ে। রাবেয়া দ্রুত চলে গেল। তার পিছনে আসফিয়া বেগমও গেলেন। রমজান সাহেব জিজ্ঞাসা করলেন, জ্ঞান ফিরেছে ইয়ামিনের? ঘুমাচ্ছে সে এখন। হিটারের ব্যবস্থা আছে হসপিটালে, তাই টেনশন নিতে হবে না। 3-4 ঘন্টা ঘুমালেই সুস্থ হয়ে যাবে। আমি জানতাম উনি বিপদ ডেকে আনবেন, তাই গতকাল ভাইয়ার বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু আপনি বলেছিলেন ভাইয়াকে একা থাকতে দিতে। দেখুন কাণ্ড, একা থাকতে গিয়ে কি করেছে। আই এম সরি, আমি বুঝতে পারিনি ইয়ামিন এমন কাণ্ড ঘটাবে। সমস্যা নেই, উনি উঠে নিক ঘুম থেকে, তারপর কথা হবে। উর্মির রাগী দৃষ্টি ইয়ামিনের দিকে। ইয়ামিন একবার চোখ তুলে উর্মিকে দেখছে, আবার দৃষ্টি নিচু করে ফেলছে। ইয়ামিন উর্মিকে দেখে কিছুটা অবাক হচ্ছে। উর্মির চেহারায় যেন সে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। উর্মি দেখতে তার মায়ের মতোই হয়েছে। সে গর্ভবতী হওয়ার পর থেকে মাতৃত্ব এখন তার চেহারায় ফুটে উঠেছে। ইয়ামিন উর্মির দিকে তাকিয়ে বলল, তাকিয়ে আছো কেন? সরি বলেছি তো। সরি বললে সব ঠিক হয়ে যাবে? নিজে তো অসুস্থ হলেন, সাথে আমাদেরও টেনশনে ফেলে দিলেন। টেনশন করতে হবে না, আমি ঠিক আছি। আপনাকে বৃষ্টিতে ভিজতে কে বলেছিল শুনি? ইয়ামিন দৃষ্টি ঘুরিয়ে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া ইয়ামিনের চাহনি দেখে বলল, আমি বলেছিলাম? আমি কখন বললাম তুমি বলেছো? তো আমার দিকে তাকাচ্ছেন কেন? ইয়ামিন কিছু বলল না। উর্মি ইয়ামিনের পায়ের সামনে এসে বসলো। আমি আপনাকে অনুরোধ করছি ভাইয়া, নিজের যত্ন নিন। আমাদের কাউকে আপনি নিজের পাশে থাকতে দিচ্ছেন না। আমি গর্ভবতী, কত টেনশন করব আমি এই অবস্থায় বলুন তো। হঠাৎ রমজান সাহেব বললেন, তোমাকে নিয়ন্ত্রণে রাখার রাস্তা পেয়ে গেছি আমি। সবাই রমজান সাহেবের দিকে তাকালেন। রমজান সাহেব এগিয়ে এসে বলল, তুমি আমার বাবা মাকে কত ভালোবাসো ইয়ামিন। এটা কেমন প্রশ্ন আঙ্কেল?
ওনারা আমার জন্মদাতা মা বাবা, ওনাদের ভালোবাসার কোনো সীমা নেই। ঠিক আছে, আশা করছি তুমি ওনাদের ইচ্ছা পূরণ করবে। কিসের ইচ্ছা? ভাইজানের মৃত্যুর আগে আমাকে বলেছিল ভাবির ইচ্ছা ছিল তোমার আর রাবেয়ার বিয়ে হোক। ইয়ামিনের চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। রমজান সাহেব আবার বললেন, তোমার কাছে হয়তো লাগবে আমি মিথ্যা বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি মিথ্যা কথা বলি না, আর মৃত মানুষদের নিয়ে তো আরও বলি না। আমি জানি আপনি ঠিক বলছেন, কারণ আমার মনে আছে আম্মু আমার সামনে আব্বুকে বলতেন ভাইয়া আর রাবেয়ার বিয়ের কথা। তাই তো আমি রাবেয়াকে সবসময় বলতাম ভাইয়ের সাথে ঝগড়া করলে দুজনের বিয়ে দিয়ে দেব। সত্যি কি আন্টি এমনটা চাইতেন? উর্মি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আসফিয়া বেগম বললেন, দেখো ইয়ামিন, তোমাকে আমরা বলছি না রাবেয়াকে বিয়ে করো। আমরা শুধু চাই তুমি যেমন থাকো ভালো থাকো। তুমি আমাদের অনেক সাহায্য করেছো, আমরা চাই না তোমার কোনো ক্ষতি করতে। ইয়ামিন চুপচাপ সবার কথা শুনছে। রাবেয়া বলল, আম্মু ঠিক বলেছে। ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া আবার বলল, এক জীবনে কি সব স্বপ্ন পূরণ হওয়া সম্ভব? কিছু কিছু স্বপ্ন ধোঁয়াশা হয়ে গেলেই ভালো। ইয়ামিন হোসেন, আমি ওয়াদা করেছি, আপনাকে মনে আছে তো? ইয়ামিন দীর্ঘশ্বাস ফেলল। রাবেয়া মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমাকে বাসায় নিয়ে চলুন, খুব মাথা ব্যথা করছে আমার। ঠিক আছে, চলো। রাবেয়া এক নজর ইয়ামিনকে দেখে হাঁটা ধরল মায়ের সাথে। উর্মি আশা নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইয়ামিন মাথা নিচু করে রেখেছে। রাবেয়া দরজার সামনে যেতে ইয়ামিন বলল, রাবি শোনো। সবাই ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন বুঝতে পারল সবার দৃষ্টি তার উপর। অস্বস্তি হলো তার। মাথা তুলে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়ার চোখে মুখে একরাশ আশা স্পষ্ট দেখতে পাচ্ছে ইয়ামিন। ইয়ামিন শান্ত গলায় জিজ্ঞাসা করল, বিয়ে করবে আমায়? সবাই বেশ খুশি হলো। সবার দৃষ্টি এখন রাবেয়ার দিকে। রাবেয়া সবার চাহনি দেখে ঠোক গিলল। লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। মাথা নিচু করে ফেলল। তার হৃদয়ে স্পন্দন বেড়ে গেছে। ইয়ামিন বিরক্ত হয়ে বলল, ঘুম পাচ্ছে আমার, উত্তর দিবে নাকি ঘুমিয়ে পড়বো? রাবেয়া কপাল কুঁচকে তাকালো ইয়ামিনের দিকে। প্রপোজ করছেন নাকি হুমকি দিচ্ছেন? যেটা খুশি ভাবতে পারো, আমারও তো সময় নেই তোমার উত্তরের আশায় বসে থাকার। ঘুমালাম আমি, উত্তর উর্মিকে জানিয়ে দিও। দেখলেন আপনারা ওনার অবস্থা? এত ইগো কিভাবে পালে একটা মানুষ? এখন সব তোমার ওপর, দেখো শুধরাতে পারো কিনা। ঠিক আছে, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, ওনাকে শুধরানোর ব্যবস্থা আমি করছি। সবাই মহা খুশি বিয়ের কথা শুনে। উর্মি দ্রুত এসে রাবেয়াকে জড়িয়ে ধরল। রাশিদ ইয়ামিনের চেহারার দিকে তাকালো। সে চোখ বন্ধ করে রেখেছে। চেহারায় কোনো রিয়াকশন নেই। সে খুশি নাকি কি কিছুই বোঝা যাচ্ছে না। রশিদ লম্বা নিঃশ্বাস ফেলে রাবেয়ার দিকে হেঁটে গেল। ইয়ামিন ঘুরে শুয়ে আছে। চোখ খুলল সে। কেউ নেই তার পাশে। ধীরে ধীরে মুখে হাসি ফুটে উঠল। সবার থেকে লুকিয়ে রেখেছে তার হাসি সে। রাবেয়ার মুখে বিয়ের কথা শুনে তার বুক ছিঁড়ে কান্না আসছে। এটা কি সুখের কান্না? ইয়ামিন ঢোক গিলে কান্না থামানোর চেষ্টা করল। তার মনে হলো কেউ তার দিকে হেঁটে আসছে। দ্রুত চোখ বন্ধ করে ফেলল। রাবেয়া হাত আড়াআড়িভাবে ভাঁজ করে বলল, আমি জানি আপনি সব শুনেছেন, তো কিছু বলছেন না কেন? ডিস্টার্ব করো না তো, ঘুম পাচ্ছে আমার। রাবেয়া হাসল। চোখ তুলে সবার দিকে তাকালো। তার বাবা আর রশিদ কেবিন থেকে বাইরে বের হয়েছে। মা আর উর্মি মিলে বিয়ের জামা মেকআপের কথাবার্তা বলছে। রাবেয়া সুযোগ পেয়ে গেল। ইয়ামিনের দিকে তাকিয়ে আলতো করে তার চুলে হাত রাখল। রাবেয়ার ছোঁয়া পেয়ে ইয়ামিন আরও কুঁচকে চোখ বন্ধ করল। তার মনে হচ্ছে তার পুরো শরীর ছুঁয়ে ঠান্ডা বাতাস যেন ঘুরছে। হঠাৎ কেঁপে উঠল শরীর। দ্রুত চোখ খুলে ফেলল। শুবে না, সরো বলছি। এখন বুঝলেন কেন আপনাকে করলা থেকেও তিতা রাখি? ইয়ামিন রাগী দৃষ্টিতে তাকালো। রাবেয়ার এখন ভয় করছে না। সে হাসতে হাসতে সরে গেল। ইয়ামিন কাচুমাচু খেয়ে গেল রাবেয়ার ভাবসাব দেখে। রাতে ইয়ামিন হসপিটালেই ছিল। উর্মির বিশ্রাম প্রয়োজন, তাই রশিদ তাকে নিয়ে বাসায় চলে গিয়েছে। রাতে রাবেয়া ও তার বাবা মা থাকবে ইয়ামিনের সাথে। ইয়ামিন ডাক্তারকে বারবার বলছে সে বাসায় যেতে চায়, কিন্তু তার কথা কেউ শুনেনি। জোর করে ইয়ামিনকে এক রাতের জন্য ভর্তি রেখেছে। রাবেয়া ইয়ামিনের পাশে বসে আছে। ইয়ামিন শুয়ে পুরো কেবিনে চোখ বুলাচ্ছে। হসপিটাল তার শত্রু।
হাজার অসুস্থ হলেও সে হসপিটালে আসে না। এখন নিজের উপর রাগ হচ্ছে তার, কেন বৃষ্টিতে ভিজেছিল, উচিত হয়নি। ইয়ামিনের মুখ দেখে রাবেয়া বলল, কি হয়েছে আপনার? মনে হচ্ছে কেউ জোর করে আপনাকে তেতো করলা খাইয়ে দিয়েছে। তুমি বারবার করলার নাম নাও কেন? আপনার যমজ ভাই তো, তাই। ইয়ামিন রাগে গজগজ করছে। রাবেয়া মুচকি হেসে ইয়ামিনের কপালে হাত রেখে বলল, একটা রাতই তো, আগামীকাল আমরা বাসায় চলে যাব, একটু সহ্য করে নি। ইয়ামিনের রাগ ঝড়ের বেগে চলে গেল রাবেয়ার কথা শুনে। তাকিয়ে রইল সে রাবেয়ার দিকে। রাবেয়া হাসি মুখে ইয়ামিনের মাথায় হাত বুলাতে লাগলো। ইয়ামিনের মনে হচ্ছে সে দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছে। তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। পরের দিন ইয়ামিন অবাকের উপর অবাক হচ্ছে। আগে সবাই তার কথা শুনতো, কারো সাহস ছিল না তার মুখের উপর কথা বলার, কিন্তু আজ কেউ তার কথা শুনছে না। সে বলেছিল তার ফ্ল্যাটে যাবে, কিন্তু না, রমজান সাহেব লোক ডাকিয়ে ইয়ামিনদের পুরো বাড়ি পরিষ্কার করিয়েছে। রাবেয়া সকালেই বাসায় চলে এসেছিল। আসফিয়া বেগম আর সে ইয়ামিনের ঘর গুছিয়েছে। উর্মি বসে বসে শুধু দেখছে, তাকে কেউ কাজ করতে দেয়নি। 12টার মধ্যে ইয়ামিনকে নিয়ে রশিদ আর রমজান সাহেব বাসায় আসলেন। ইয়ামিন খাটে বসে বিরক্ত চেহারা বানিয়ে সবাইকে দেখছে। তার পাশে উর্মি বসে আছে। সে ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার ভাইয়া? কী সব বলছেন ওনারা? আগামী পরশুদিন বিয়ে? হ্যাঁ, ফরজ কাজ দেরি করতে নেই। আরে রাবির অনার্স কমপ্লিট হোক আগে। ইয়ামিনের মুখে অনার্সের কথা শুনে রাবিয়া বলল, কি অনার্স? না না, আমি আর পড়াশোনা করতে পারবো না। তাহলে ভুলে যাও বিয়ের কথা। আমি মাস্টার্স করেছি, একজন শিক্ষিত মেয়ে ডিজার্ভ করি আমি। তো আমি কি অশিক্ষিত? অশিক্ষিতই, সবসময় উল্টাপাল্টা কথা বলো। রাবেয়ার ইচ্ছা করছে না এখন ঝগড়া করতে। সে তাড়াতাড়িভাবে ভাঁজ করে মুখ ঘুরিয়ে ফেলল। রমজান সাহেব বললেন, আচ্ছা থামো তোমরা। ইয়ামিন তুমি তো আছো, বিয়ের পর ওকে শিক্ষিত বানানোর দায়িত্ব তোমার। তাহলে ঠিক আছে, ওকে শিক্ষিত কিভাবে বানাতে হবে আমি ভালো মতো জানি। রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিনের মুখে একটি ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছে। তা দেখে রাবেয়া এখন আর ভয় পেল না। সময় এখনো ফুরায়নি, বিয়েতে না বলে দেবে? পুরো ঘরে চোখ বুলাচ্ছে রাবেয়া। মুখে তার হাসি লজ্জা দুটোই স্পষ্ট দেখা যাচ্ছে। আজ থেকে এটা শুধু ইয়ামিনের নয়, তারও ঘর। উর্মি রাবেয়ার বিয়ের কন্যা ভাঁজ করতে করতে বলল, যা যা শিখিয়েছি মনে আছে তো? রাবেয়া উর্মির দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। উর্মিও ওড়না বিছানায় রেখে রাবেয়ার হাত ধরে পাশে বসলো। রাবেয়া বসে মাথা নিচু করে রেখেছে। রাবেয়া, অতীত আমাদের যেমনই ছিল সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। ভবিষ্যৎ কি হবে আমরা তা জানি না, কিন্তু ভবিষ্যৎ মনের মতো সাজানো পরিকল্পনা করতে পারি। জানো, তুমি যতটুকু সহ্য করছো ভাইও ততটুকু সহ্য করেছে। না আপু, উনি আমার থেকে বেশি সহ্য করেছেন। আর তুমি চিন্তা করো না, আমি যথেষ্ট চেষ্টা করব ওনাকে সুখে রাখার। উর্মি মুচকি হেসে রাবেয়ার গালে হাত রাখলো। চোখে অশ্রু জমে যাচ্ছে তার। দরজায় ঠক ঠক শব্দ হলো। দ্রুত উঠে দাঁড়ালো উর্মি। হেঁটে গিয়ে দরজা খুলল। রশিদ আর ইয়ামিন দাঁড়িয়ে আছে। ইয়ামিনের চেহারার রং উড়ে আছে। উর্মি দুবার চোখের পলক ফেলে বলল, আপনার আবার কি হলো? কিছুক্ষণ আগে তো ঠিকই ছিলেন। রশিদ উর্মির হাত ধরে টেনে সামনে এনে বলল, কিছু না, চলো আমরা ঘুমাতে যাই। উর্মি অবুঝের মতো তাকিয়ে আছে রশিদের দিকে। রশিদ ইয়ামিনকে ঠেলে ঘরের ভেতরে দিয়ে দরজা বন্ধ করে দিল। উর্মিকে নিয়ে চলে গেল নিজেদের ঘরে। ঘরে গিয়ে রশিদ দরজা বন্ধ করে দিল। উর্মি বলল, ভাইয়ার কি হয়েছে? রশিদ হেসে উর্মির হাত ধরে নিয়ে এসে খাটে বসালো। তেমন কিছু না, আমি তাকে বলেছি রাবেয়া আর সে এখন স্বামী স্ত্রী, তাদের এখন একে অপরের ওপর অধিকার আছে। আরও কিছু কথা বলেছি, কিন্তু জানো তোমার ভাই কি উত্তর দিল? কি? রাবেয়া যত পর্যন্ত না চাইবে সে রাবেয়াকে ছুঁয়ে পর্যন্ত দেখবে না। উর্মি মুচকি হেসে রশিদের হাতের উপর হাত রেখে বলল, জানেন, আপনি আর ভাইয়া হুবহুব একই রকম। আপনারা দুজন ভালোবাসা থেকে সম্মানকে আগে রাখেন। আব্বু এমন ছিলেন, আম্মুকে খুব সম্মান করতেন উনি। ছোটবেলা থেকে চেয়েছিলেন আমার স্বামী যাতে আমার বাবার মতো হয়, আর দেখুন আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি। রশিদ উর্মির কপালে চুমু দিয়ে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। আমি মাঝে মধ্যে ভাবি, যদি তোমার আর মোস্তাফার মাঝে দূরত্ব না আসতো আমার কি হতো?
অবশ্যই খুশি হতাম, কারণ তখন আর আমার মাঝে ভালোবাসা তৈরি হতো না। অতীত নিয়ে কথা না বলাই ভালো। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন। এখন এইসব বাদ দিন, আমি গিয়ে জামা পরিবর্তন করে আসি, তারপর আমাকে বুকে নিয়ে ঘুমাবেন। কাল থেকে আপনার নাইট ডিউটি শুরু হবে। শেষের কথাটা বলে উর্মি মন খারাপ করলো। রশিদ হেসে উর্মিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইয়ামিন দরজার দিকে তাকিয়ে আছে। আজ তার প্রচুর অস্বস্তি হচ্ছে নিজের ঘরে এসে। পেছনে ফিরল। রাবিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুড়ি খুলছে। ইয়ামিন দুবার কেসে হেঁটে গেল সামনে। রাবিয়া ঘড়ি দেখে বলল, 1 ঘন্টার অপেক্ষার পর আপনার দেখা পেলাম, কোথায় ছিলেন? ইয়ামিন খাটে বসে হেলান দিল। রাবেয়ার দিকে তাকিয়ে দেখে রাবেয়া তার দিকেই তাকিয়ে আছে। ইয়ামিন দৃষ্টি ফিরিয়ে বলল, রশিদের সাথে ছিলাম। রাবেয়া 2 হাত দিয়ে লেহেঙ্গা উঁচু করে গুটি গুটি পায়ে হেঁটে এসে ইয়ামিনের পাশে বসলো। দৃষ্টি এদিক সেদিক ঘুরাতে ঘুরাতে ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো দুজন দুজনের দিকে। হঠাৎ রাবেয়া লজ্জা বোধ করলো। মাথা নিচু করে ফেললো সে। রাবেয়ার সামনে থাকা ছোট ছোট চুলগুলো কপালে এসে ফ্যানের বাতাসে দুলছে। ইয়ামিন আলতো করে চুলগুলো কানের পিছনে গুজে দিল। রাবেয়ার মনে হলো তার বিদ্যুতের ছোঁয়া লেগেছে। দ্রুত বিছানা ছেড়ে নেমে বলল, আমি জামা পরিবর্তন করে আসি। ইয়ামিন রাবেয়া মন খারাপ করে উঠে দাঁড়ালো। জায়নামাজ ভাঁজ করে খাটের উপর রেখে পাশে বসলো। ইয়ামিন মুচকি হেসে উঠে জায়নামাজ ভাঁজ করতে করতে বলল, আজ রাতও কি আমরা ঝগড়া করে কাটাবো? রাবেয়া জবাব দিল না। ইয়ামিন 2 জায়নামাজ একসাথে আলমারিতে রেখে রাবেয়ার দিকে হেঁটে এসে পাশে বসলো। রাবেয়া মাথা নিচু করে ওড়না আঙুলে পেঁচাচ্ছে আবার খুলছে। ইয়ামিন রাবেয়ার হাত ধরল। রাবেয়ার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। ইয়ামিনের দিকে ঘুরে বসে মাথা নিচু করে রাখলো। ইয়ামিন রাবেয়ার থুতনিতে হাত দিয়ে মাথা উঁচু করে চোখে চোখ রাখলো। রাবেয়ার চোখ দেখে ইয়ামিন ভ্রু কুঁচকে বলল, ভয় পাচ্ছ? কই না তো। ইয়ামিন হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ঘুমিয়ে পড়ো এখন, চোখের নিচে কালো হয়ে গিয়েছে তোমার 2 রাত জেগেই। বলে ইয়ামিন ওয়ার্ড্রবের উপর থেকে সিগারেটের বক্স দিয়ে জানলার সামনে গেল। রাবেয়া দাঁতে দাঁত চেপে বসে আছে। তার রাগী দৃষ্টি ইয়ামিনের দিকে। ইয়ামিন সিগারেট জ্বালিয়ে রাবেয়ার দিকে তাকালো। কি বলেছি শুনোনি? ঘুমাও। আপনি জানেন আজ থেকে আমি আপনার কি হই? জানি, তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী। তো বাসর রাতে নিজের স্ত্রীকে ঘুমাতে বলে সিগারেট নিয়ে আপনি ওখানে চলে গেলেন কেন? ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। খুব জোরে জোরে বৃষ্টি নেমেছে। পুরো এলাকা আজ বৃষ্টিতে ভিজছে। রাবেয়া দ্রুত পায়ে হেঁটে এসে ইয়ামিনের সামনে দাঁড়িয়ে বলল, এখনো আমার থেকে দূরে পালাবেন আপনি? না, আমার আর পালানোর ইচ্ছে নেই। ভাবছি আমি কাছে গেলে তোমার খারাপ লাগবে না তো? আমার ছোঁয়া তোমার ঘৃণা লাগবে না তো? রাবেয়া ইয়ামিনের হাত থেকে সিগারেট নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। ইয়ামিন শান্ত দৃষ্টিতে তাকালো রাবেয়ার দিকে। রাবেয়া ইয়ামিনের আরেকটু কাছে এসে বলল, না, আমি আপনাকে মানসিক শারীরিক 2 অবস্থাতেই কাছে চাই ইয়ামিন হোসেন। আমি সবসময় তোমার কাছে আছি রাবি। আজ থেকে তুমি আমার দায়িত্ব। তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। আমি আজ ওয়াদা করছি তোমাকে। বিপদ তোমার দিকে চোখ তুলে পর্যন্ত দেখতে পারবে না, ছুঁয়ে দেখা তো দূরের কথা। আপনার মনের সব কথা আমাকে বলেছেন, কিন্তু একবারও বলেননি আপনি আমাকে ভালোবাসেন। সেটা মুখে বলা কি খুব প্রয়োজন? রাবেয়া না সূচক মাথা নাড়ালো। ইয়ামিন রাবেয়াকে কাছে টেনে জড়িয়ে ধরল। রাবেয়া থমকে দাঁড়িয়ে আছে। ইয়ামিন তার অতি কাছে, এত কাছে যে সে ইয়ামিনের হৃদয়ে স্পন্দন শুনতে পাচ্ছে। রাবেয়া চোখ বন্ধ করে জড়িয়ে ধরল ইয়ামিনকে। খুব শান্তি অনুভব হচ্ছে তার। হঠাৎ ইয়ামিনের ঠান্ডা অনুভব হলো। রাবেয়াকে ছেড়ে বলল, ঠান্ডা বাড়ছে, চলো ওখানে যাই। রাবেয়া মাথা নাড়ালো। ইয়ামিনের হাত ধরে এগিয়ে গিয়ে খাটে বসলো। দুজনই চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর পর একে অপরকে দেখে আবার দৃষ্টি ফিরিয়ে নেয়। রাবেয়া পায়ের কাছ থেকে চাদর টেনে নিয়ে বলল, গায়ে উড়ে শুয়ে পড়ুন, আপনার শরীর কাঁপছে। আজব একটা রোগ নিয়ে বসেছি, একটুখানি ঠান্ডা সহ্য হয় না। আচ্ছা, এখন নিজের উপর রাগ করতে হবে না, ঘুমিয়ে পড়ুন। দুজন পাশাপাশি শুয়ে পড়ল। রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। তার প্রিয় মানুষটা তার কাছে। মুচকি হেসে তার দিকে ঘুরে শুয়ে পড়ল। ইয়ামিন রাবিয়ার দিকে তাকিয়ে দেখে রাবিয়া তাকিয়ে আছে তার দিকে।
ইয়ামিন কিছুক্ষণ তাকিয়ে থেকে রাবেয়ার দিকে ঘুরল। ইয়ামিনকে তাকিয়ে থাকতে দেখে রাবেয়া চোখ নিচু করে ফেলল। একটা কথা বলি। রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন রাবেয়ার আর একটু কাছে নিয়ে বলল, তুমি খুব সুন্দর দেখতে। রাবেয়া ফিক করে হেসে উঠল। ইয়ামিনের মুখে সে প্রথমবার তার রূপ নিয়ে প্রশংসা শুনেছে। আর আজ ইয়ামিনের ব্যবহার একটু বেশি স্বাভাবিক, যা তাকে ভাবতে বাধ্য করেছে যে এটা সত্যি ইয়ামিন কিনা। ইয়ামিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রাবেয়ার দিকে। রাবেয়া হাসি থামিয়ে বলল, আপনাকে সিরিয়াসে খুব মানায়, রোমান্টিক হলে কার্টুন কার্টুন মনে হয়। কিন্তু আজ তোমার চোখে কার্টুন হয়েও ভালো লাগছে আমার। রাবেয়ার হাসি লজ্জায় পরিণত হলো। ইয়ামিনের কথাগুলো শুনে তার অস্বস্তি হচ্ছে। হাড়ে হাড়ে টের পাচ্ছি ইয়ামিনের বকাঝকা শোনার অভ্যেস হয়েছে ভালো মতো। এখন রোম্যান্টিক কথাগুলো মেনে নিতে সময় লাগবে তার। ইয়ামিন হাত বাড়িয়ে রাবেয়ার গালে হাত রাখলো। রাবেয়া কেঁপে উঠল ইয়ামিনের ছোঁয়া পেয়ে। ইয়ামিন কাছে গিয়ে রাবেয়ার ঠোঁটে ঠোঁট ডুবালো। পরের দিন সকাল সকাল আসফিয়া বেগম আর রমজান সাহেব এসেছেন নাস্তা নিয়ে। ইয়ামিনদের বাসায় রশিদ, উর্মি, রাবেয়া আর ইয়ামিন ছিল শুধু। ঘুমিয়ে ঘুম ইয়ামিন বাদে সবাই। সে ভোরবেলায় উঠে গিয়েছে। ভেবেছিল বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসবে, কিন্তু তার আগেই রাবেয়ার বাবা মা এসে পড়েছেন নাস্তা নিয়ে। ওনাদের সোফায় বসতে বলে ইয়ামিন ঘরে গেল। রাবেয়া বেখবর হয়ে ঘুমাচ্ছে। ইয়ামিন রাবেয়ার সামনে গেল। তার ইচ্ছা করছে না রাবেয়াকে উঠাতে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো রাস্তাই নেই। রাবেয়ার পাশে বসে ডাকলো তাকে। রাবেয়া নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। ইয়ামিন রাবেয়ার গা থেকে চাদর সরিয়ে বলল, উঠে বলছি, আঙ্কেল আন্টি এসেছেন। রাবেয়ার কান্না কান্না ভাব। উঠে বসে ঘুমন্ত কণ্ঠে বলল, বাবা মা বাহিরে বসে থাকবে আর মেয়ে ঘুমাবে, কত বাজে দেখাবে বিষয়টা। উঠো আর গিয়ে ফ্রেশ হয়ে আসো। রাবেয়া কিছুক্ষণ ইয়ামিনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে হন হন করে খাট থেকে নেমে বাথরুমে চলে গেল। ইয়ামিন বিছানা গুছিয়ে বাহিরে গেল। রশিদ আর উর্মি উঠে গিয়েছে। রশিদ বসে কথা বলছে রাবেয়ার বাবা মায়ের সাথে, আর উর্মি টেবিলে নাস্তা সাজাতে গিয়েছে। ইয়ামিন কাছ থেকে আসফিয়া বেগম জানতে পারলেন রাবেয়া উঠে গিয়েছে। উনি রাবেয়ার কাছে গেলেন। ইয়ামিন উর্মির কাছে গেল তাকে সাহায্য করার জন্য। আজ নাস্তা করার সময় জমে উঠেছে মহল। অনেকদিন পর সবার মুখে সুখ দেখা যাচ্ছে। কিছুটা বেদনা আছে, কারণ সব কিছু আর আগের মতো নেই। কিন্তু এখন সময় যেমনই হোক মন্দ না। রাবেয়া কারোর দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, লজ্জা করছে তার খুব। সে এখন একজন বিবাহিত নারী, ভাবতেই কেমন লজ্জা অনুভব হচ্ছে তার। নাস্তা করে সকলে বসলো কথাবার্তা বলার জন্য। জোহর পর্যন্ত সবাই আড্ডা দিয়ে নামাজ আদায় করতে চলে গেল। পুরুষরা সকলে বাইরে গিয়েছে, আর মহিলারা নামাজ আদায় করে দুপুরের জন্য খাবার রান্না করতে রান্নাঘরে চলে গেল। সবার পছন্দের কোনো না কোনো খাবার বানালো তিনজন মিলে। বেশিরভাগ খাবার ইয়ামিনের পছন্দের। দুপুরবেলা পুরুষরা বাসায় ফিরে আসলে 3:30টার মধ্যে রান্না শেষ হলো। রাবেয়া সোফায় বসে লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। এত কাজ সে কখনো করেনি। ইয়ামিন ঘর থেকে বেরিয়ে রাবেয়াকে দেখে এগিয়ে আসলো। কি হলো তোমার? রাবেয়া ইয়ামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর খাবার আপনার পছন্দ? ফ্রাইড চিকেন, কোপ্তা, কষা মাংস, ভাজা মাছ, এত কিছু এই পেটে কিভাবে যায় শুনি? বলেই রাবেয়া ইয়ামিনের পেটে চিমটি কাটলো। ইয়ামিন চোখ ছোট ছোট করে বলল, তোমার মতো নিরামিষ খাবার খেতে পারি না। রাবেয়া ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ফেলল। ইয়ামিন মুচকি হেসে রাবেয়ার পাশে বসে বলল, কাজ করে খুব ক্লান্ত তুমি? রাবেয়া ইয়ামিনের দিকে তাকিয়ে মুখ লটকে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইয়ামিন রাবেয়ার গাল ধরে টেনে বলল, ঠিক আছে, রান্না করার জন্য দেলোয়ার ভাইকে রেখে দিবনি। বেস্ট আইডিয়া, আপনি কত ভালো, আই লাভ ইউ। কামচোর কোথাকার। ইয়ামিন উঠে হাসতে হাসতে চলে গেল। রাতে ডিনার করে যে যার বাসায় চলে গেল। এখন পুরো বাড়িতে রাবেয়া আর ইয়ামিন একা। আরও 2 দিন ইয়ামিন ছুটি কাটাবে। তারপর রাবেয়াকে পুরো বাড়ি সামলাতে হবে। মায়ের বাড়ি কাছে, তাই তার অসুবিধা হবে না। বেঁচে যাওয়া খাবারগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে ঘরে আসলো রাবেয়া। ইয়ামিন আগের মতো পুরো বিছানায় ফাইল ছড়িয়ে রেখে বসে ল্যাপটপে কাজ করছে। রাবেয়া দরজার সামনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলো, চা খাবেন? ইচ্ছে তো করছে খেতে। নিয়ে আসি আমি। রাবেয়া মুচকি হেসে বেরিয়ে গেল। ইয়ামিন খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। আজকের দিনটা তার খুব ভালো কেটেছে।
এতদিন নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছিল তার। রাবেয়া তার জীবনে আসায় এখন তার জীবন সম্পূর্ণ বলে মনে হচ্ছে।